প্রশ্নটা করছে যে আমি 2.5 ঘন্টা ছিলাম, তা আমরা প্রবীর আবির কতক্ষণ আড্ডা দিই, যখন 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও বিধানসভায়। তো স্বাভাবিকভাবে আমি অন্য কোনো কর্মসূচি না থাকলে বিধানসভায় আসি। আজকে বিধানসভায় এসেছিলাম, আমার ব্যক্তিগত কিছু কাজও ছিল, সেই কাজগুলো করেছি। বিধানসভায় এসেছিলাম, ভেতরে সাংবাদিক বন্ধুরা এই মুহূর্তে নেই, তো এখন বিধানসভা থেকে বেরোচ্ছি। এই মানে যে জল্পনা উঠেছে সেটা কি মিথ্যে, যে আপনি 55 জন বিধায়ক কিনে তৃণমূলের আলাদাভাবে বিরোধী দলের তকমা চাইতে পারেন, আলাদা পরিষদীয় দল? আমি এরকম জানি না, গল্পের গরু আমি তো গাছে ওঠাতে পারবো না। আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই যে 53, 55, 58 এসব কোনো আইডিয়া নেই। কিন্তু না, আপনি আসার আগে যেহেতু তাপস রায় তিনি বিজেপির বিধায়ক মন্ত্রী হয়েছেন, তিনি পোস্ট করছেন যে আপনি 50 জনের নামের তালিকা নিয়ে বিধানসভায় ঢুকছেন, তৃণমূল দলটা থাকবে না। এইটার সঙ্গে কি কোনো রকম কোনো সম্পর্ক রয়েছে আপনার আসার? মডেল হচ্ছে বাংলা। আচ্ছা, আসলে তাপসদা তিনি এই বিধানসভার এর আগে ডেপুটি স্পিকারও ছিলেন, হ্যাঁ ডেপুটি চিফ হুইপ ছিলেন, মন্ত্রী ছিলেন, এখন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমি ঘটনাচক্রে দেখার সুযোগ পাইনি তাপসদা কি পোস্ট করেছেন। তো তাপসদা সম্মানীয় মানুষ, তিনি যেটা পোস্ট করেছেন তিনি বলতে পারবেন। আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই। কিন্তু আপনি এই যে কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় মিটিং করছেন বলে দেখা যাচ্ছে, এই যে বলা হচ্ছে, এইটা নিয়ে কি বলবেন? আমি তো গতকাল সাংবাদিক বন্ধুরা আমায় জিজ্ঞাসা করেছিলেন যে একজন নাকি অভিযোগ করেছেন যে আমি নাকি দক্ষিণ কলকাতার একটা মিটিংয়ে হোটেলে, দক্ষিণ কলকাতার একটা হোটেলে দীর্ঘক্ষণ নাকি বিভিন্ন এমএলএর সঙ্গে মিট করেছি। আমি আবারও প্রকাশ্যে, সংবাদ মাধ্যম রয়েছে, আমি তাকে চ্যালেঞ্জ করছি। আর আমি আইনজীবীর পরামর্শ নিয়েছি, কারণ এটাও ডিফ্যামেশন। উনি এটা বলতে পারেন না। আমি কোর্টকে বলবো যে তদন্ত করে আমার টাওয়ার লোকেশনটা চেক করে দেওয়া হোক, যে উনি যখন বলেছেন তার আগে কোথায় ছিলাম, আর উনি বলা পর্যন্ত আমি কোথায় ছিলাম আমি তার জন্য প্রশাসনকে জানাবো, কারণ আমার মনে হয়েছে এতে আমার মানহানি হয়েছে। আজকে একটা চিঠি জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কি চিঠি আমি জানি না, বলতে পারবো না। সই সম্বলিত কোনো চিঠি আপনি কি দেবেন? বিধায়কদের সই সম্বলিত কোনো চিঠি? বিধায়কদের সই সম্বলিত চিঠি আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই। আজকে তৃণমূলের তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, সেখানে সই ছাড়াই আবার শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠিতে সই করেছেন এবং আজকে জমা দেওয়ার রেখে আসা হয়েছে। এবং এই চিঠিতে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের রেফারেন্স টানা হয়েছে যে তাকে কিভাবে বিরোধী দলনেতা করা হয়েছিল সেটি। আমি চিঠিটা দেখিনি, না দেখে বলতে পারবো না। এখান থেকে তো পুরোটা পড়তে পারছি না। উনি এসেছিলেন দিতে চিঠিটা? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। ও ঠিক আছে, বাহিনী এসেছিল, অসুবিধা দিয়ে ওনারা দিয়েছেন। আমি জানি না চিঠির কন্টেন্ট কি আছে, দেখবো, পড়ে নেবো। টুইটে নিশ্চয়ই পাওয়া যাবে, কারণ উনি বলেন কিছু বললে টুইট দেখে নিতে, তো এটাও ডেফিনেটলি টুইটে আছে। আমি ডেফিনেটলি সেটা দেখে নেবো যে কি লিখেছেন। কিন্তু আমি যা বুঝি আর কি, আসলে এই যে আমাদের বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভাটা তো শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা ছিল না। 1931 সালের 9ই ফেব্রুয়ারি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন এই বাড়িটার পত্তন করেছে। ভিত্তিপ্রস্তর 2 বছর আগেই হয়েছিল। এটা 9 ফেব্রুয়ারি 1931 এই বাড়িটা যাত্রা শুরু করে। বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, গোটা বাংলার প্রধানমন্ত্রী এখানে বসতেন। তো এই বাড়িটার একটা অন্যরকম গুরুত্ব রয়েছে। আর ওই স্পিকারের চেয়ার, স্বাধীনতা পরবর্তী সময়ে স্পিকারের চেয়ারের একটা গরিমা রয়েছে। সে বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হাসিম আব্দুল হালিম পর্যন্ত স্বাভাবিকভাবে গত 15 বছরের যে অভ্যেস, প্র্যাকটিক্যালি যিনি চালিয়েছেন, আমি উইথ অল ডিউ রেসপেক্ট, স্পিকারের চেয়ারের ব্যাপারটা এই যে ধরুন কমনওয়েলথে স্পিকার আর যান না, কেন যান না? কমনওয়েলথে স্পিকারের যাওয়া বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা। এটা আমার ধারণা একটা অভ্যেস পরিণত হয়েছিল। এই যে বসিং অ্যাটিটিউড, আমরা যা বলে দেবো তুড়ি মেরে, এই বসিং অ্যাটিটিউডটা কোথাও কাটছে না। রাজনীতির সঙ্গে যোগাযোগবিহীন মানুষজন, গ্রাউন্ডের সঙ্গে, গ্রাসরুটের সঙ্গে কোনোই যোগাযোগ নেই। আমি দুটো নাম তো শুনলাম, গ্রাসরুটের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো স্বাভাবিকভাবে দিয়ে এটা আমায় তো অ্যাড্রেস করেননি, যাকে অ্যাড্রেস করেছেন অনারেবল চেয়ার বলতে পারবেন। আপনি দুবার রাজ্যসভার সাংসদ ছিলেন, এই যে বিরোধী দলনেতা নির্বাচিত বা মনোনীত করার প্রসিডিওরটা ঠিক কি? দেখুন, নর্মালি যেটা হয়, এটা এমএলএ এমপিদের, যখন আমি এমএলএ বলতে পারবো না, এমপিদের ক্ষেত্রে এটা হচ্ছে বসে আলোচনা হয়, সবাই স্বাক্ষর অ্যাটেন্ডেন্স হয়। এবারে যেটা হয়েছিল আমি বলেছি, যে কারণে আমি আর সন্দীপন চিঠি দিয়েছিলাম, যে প্রথম যখন আমরা দেখি যে সই যে জাল হচ্ছে, আর জাল প্র্যাকটিক্যাল, কারণ যে বিধায়ক নেই, আমি আরও অনেক পরে সই করেছিলাম, আমরা দেখছি যে অনেকগুলো ব্লক লেটারে হচ্ছে নাম লেখা রয়েছে। এখন ব্লক লেটারে কেউ নাম লেখেন না। তো ব্লক লেটারে যেহেতু নাম লেখা রয়েছে, আমরা তখন খুঁজে দেখলাম, আরে আমি বিধায়কদের নাম বলবো না, অনেকেই পুলিশের কাছে বলেছেন। একজন বিধায়ক তো আবার বাড়ি থেকে বেরোননি সেদিন, যার ফলে তার টাওয়ার লোকেশনটা গোটাটাই একই জায়গায়, কোনো মুভমেন্ট নেই।
বাকি যারা এরকম এমএলএ আছেন তাদের মুভমেন্ট ছিল, কিন্তু তারা ছিলেন না মিটিংয়ে। স্বাভাবিকভাবে ধরুন এই ব্যাক ডেটে আমরাই তো সই করেছি, আমরা তো 19 তারিখে করেছি। আপনি যদি বলেন কেন করেছেন, ওখানে পরিবেশ পরিস্থিতি ছিল, করেছি, আমরা করতে হয়েছে। কিন্তু সেখানে করতে গিয়ে দেখি যে সই একরকম, সই এক জিনিস, যে এমএলএ নেই সেই এমএলএদের নাম ব্লক লেটারে লেখা হয়ে যাচ্ছে। এবং আমার যে চিঠিটা সেটা তো পাবলিক ডোমেনে এসেছে, মানে আমাদের যে চিঠিটা আমার আর সন্দীপনের পাবলিক ডোমেনে সেটা আছে। তো স্বাভাবিকভাবে আমরা কি লিখেছি সেখানে আপনারা জানেন। তো অ্যাজ এ আর স্পিকারের তো কোনো পলিটিক্যাল পার্টি হয় না, স্পিকার কাস্টোডিয়ান অফ দি হাউস। তো এবং তার অনেক উদাহরণ রয়েছে আমাদের দেশে, স্পিকার পদ, স্পিকার। তো স্বাভাবিকভাবে মানে স্পিকারকে অ্যাড্রেস করা হয়েছে, আমি যেটা দেখলাম এখনো দেখিনি আর কি। স্বাভাবিকভাবে আমরা যখন যেটা করেছিলাম তাতে কিন্তু ওটা অ্যাটেন্ডেন্স ছিল, দেয়ার ওয়াজ নো রেজলিউশন। আমরা কোনো রেজলিউশনে সই করিনি, এটা বলতে পারি। জালটা করলো কে? জালটা করলো কে? দেখুন, আমি তো প্রশাসন নই বা আমি এজেন্সি নই যে আমি ঠিক করে দেবো যে কে জাল করেছে। ওখানে অনেকে ছিলেন, এখন তাদের আবার চাকরি আছে কিনা তাও। এই নতুন কর্পোরেট স্টাইলের যে তৃণমূল, কর্পোরেট স্টাইলের এই তৃণমূলের কোথাও ডিএনএর মধ্যে এটা ঢুকে গেছে। গতকাল শুনছিলাম আপনার চ্যানেলে, আজকে সকালে শুনেছি গতকালের অনুষ্ঠান, সেখানে আরেকজন বলেছেন, তিনি বলেছেন যে ইভেন আমলাদের সইয়েও প্রচুর হচ্ছে জাল রয়েছে। স্বাভাবিকভাবে মানে এই কথা বিভিন্ন জায়গা থেকে উঠছে। আর আমাদের মনে হয়েছিল এটা তো তৃণমূলের ওখানে বলে অভ্যন্তরে লাভ নেই, যারা সই করাচ্ছিলেন তারা সবাই ক্রাউন প্রিন্সের অফিসের মানে হর্তাকর্তা বিধাতা অনেকে। এখন আমি এটা নিশ্চিত নই, আমি মুখগুলো চিনি, সবার চাকরি আছে কিনা আমি তাও জানি না, কিন্তু সই তারা তাদের হাতেই, তারাই খাতাটা নিয়ে এদিক ওদিক করছিলেন, এটা দেখেছি। গতকাল আপনি বলেছিলেন যেটা দল প্রস্তাব জানাচ্ছে, কোনো রেজলিউশনই তো হয়নি, কোনো রেজলিউশন, শোভনদাকে দলনেতা করার কোনো রেজলিউশন তো বিধায়কদের সামনে প্লেস করতে হবে, এরকম রেজলিউশন তো পাইনি আমরা। গতকাল আপনি বলেছিলেন যে টিএমসি আমি বিধায়করা লেজিসলেটিভ পার্টি বলে একটা বিষয় হয়, লেজিসলেটিভ পার্টি, পার্লামেন্টারি পার্টি। পার্লামেন্টে আমি পার্লামেন্টের মেম্বার ছিলাম, পার্লামেন্টে পার্লামেন্টারি পার্টি হয়, দুটো হাউসের আলাদা আলাদা পার্লামেন্টারি পার্টি, আবার একটা মিলিত পার্লামেন্টারিও পার্টি হয়। তো লেজিসলেচার পার্টি কি ঠিক করেছে কিছু? আমি অন্তত জানি না। আপনি কি আগামী দিনে এই চিঠি দেবেন? আই লিভ ফর এ ডে কৃষ্ণেন্দু, সো আই ক্যানট টেল হোয়াট হ্যাপেন্স টুমরো। কাল কি হবে আমি এক্ষুনি বলতে পারছি না। আপনার ভূমিকা কি হবে? যেহেতু দল বা পার্টি, আপনার পার্টি যেহেতু আপনাকে বহিষ্কার করেছে, আপনার ভূমিকা কি হবে? আমি সংবাদ মাধ্যমের থেকে শুনেছি আমি বহিষ্কৃত, আমি সংবাদ মাধ্যমের থেকে দেখেছি, এই অবধি অন্য কোনো কমিউনিকেশন নেই। গতকালকে আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি তো স্পিকার নই, আই এম নট দ্য স্পিকার। তো সেটা স্পিকারকে অ্যাড্রেস করা, সেটা স্পিকার বলতে পারবেন। হাউ ক্যান আই টেল দ্যাট? গতকাল আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আপনি টিএমসি দলটা থাকবে না, কিন্তু আজকে যখন আপনি ঢুকছিলেন বিধানসভায় বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেত্রী। আমি কোথাও গতকাল না, সেই অবস্থান থেকে সরে আসা কোনো অবস্থানের ব্যাপার না। আমি কি বলেছি যে তৃণমূলটা একটা গ্রাসরুট পার্টি, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হওয়া পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নেত্রী টল লিডার, এবার পার্টিটা হাইজ্যাক্ট হয়ে গেছে। একটা ধরুন আমরা কি পার্টি, আমাদের পার্টির নেতা কে, মানে যার সঙ্গে আমি কমিউনিকেট করি, তো আমার কমিউনিকেটিং মিডিয়াম তো পার্টির কেউ নয়। আমার কমিউনিকেটিং যাকে আমায় রিপোর্ট করতে হতো, যদি বলেন বস, তাহলে বস বেসিক্যালি দ্য ফার্স্ট, মানে রিপোর্টিংয়ের যে জায়গা, সর্বোচ্চ রিপোর্টিংয়ের জায়গা গোদরেজ ওয়াটার সাইড। তো আমিও এটা অস্বীকার করবো না, কারণ যেটাই সেহেতু কমিউনিকেশন ওখান থেকে হতো, আমিও অপেক্ষা করতাম কখন সেখান থেকে ডাক আসবে, কারণ ওটাই মাধ্যম। তো আমি ধরুন ভোটে লড়তে গেছি উলুবেরিয়ায়, নানান ধরনের যে সমস্যা ফেস করেছি, যখন জানিয়েছি কাকে জানিয়েছি, এবার গোদরেজ ওয়াটার সাইডে যাকে রিপোর্ট করতাম, ডিসেন্ট্রালাইজড ওদের স্ট্রাকচার, ওই হাওড়া যে দেখে, হাওড়া সহ অন্যান্য জেলাতে দেখে, তাকে রিপোর্ট করতে হতো। স্বাভাবিকভাবে পার্টির মানে একটা পার্টিতে তো পলিটিক্যাল লিডার বা একটা পলিটিক্যাল কালচার থাকবে, সেই পলিটিক্যাল কালচারের বদলে একটা কর্পোরেট কালচার, এটা সবাই জানেন, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আপনি যে কথা বলছেন বা থিওরির কথা বলছেন, যে বিধায়করা নির্বাচিত হয়েছেন তৃণমূলের মধ্যে, কত সংখ্যক বিধায়ক আপনার মতকে সমর্থন করছেন সেটা তো আমি আমার আর সন্দীপনের দায়িত্ব নিতে পারি আজকে আমি অন্য কারোর দায়িত্ব নেবো না। তা আজকে আমি খালি আমার আর সন্দীপনের দায়িত্ব নিয়ে, আমার আর সন্দীপনের, আমি বললাম কৃষ্ণেন্দু আই লিভ ফর এ ডে অনলি, কালকে কি হবে কাল বলতে পারবো, আজকে বলতে পারছি না। জাভেদ খানের সঙ্গে বৈঠক করেছিলেন? আমি গতকাল এমএলএ হোস্টেলে গেছিলাম, মুড়ি কি বলে, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে অনেকের সঙ্গে খেয়েছি। শুধু জাভেদ খান কেন, অনেক এমএলএর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি এখন অত মনে নেই, এত অনেক খেয়াল নেই। হ্যাঁ, শিউলিদি ছিলেন। আমি গুনিনি কৃষ্ণ,
খেয়াল নেই। এখানে শুধু এমএলএ হোস্টেলে কি মুড়ি খেলেন নাকি না কলকাতার বিভিন্ন জায়গায় এরকম মুড়ি? না, এমএলএ হোস্টেলেই খেয়েছি, তার বাইরে আর খেতে হয়নি। উত্তর 24 পরগনা কোনো বিধায়কের বাড়িতে উত্তর 24 পরগনায় যাইনি এর মধ্যে। প্রাক্তন বিধায়ক ও হ্যাঁ, উত্তর 24 পরগনার রথিনদাকে দেখতে গেছিলাম। হ্যাঁ ঠিক ঠিক, রথিনদার বাড়িতে গেছিলাম, কেন অস্বীকার করবো? ধারে কোনো হোটেলে? ওখানে অনেক এমএলএ ছিলেন। আমি রথিনদাকেই দেখতে গেছিলাম। বাইপাসের ধারে কোনো হোটেলে কোনো? না, ওটা যিনি বলেছেন তাকে তো আমায় প্রমাণ করতে হবে যে আমি কোনো হোটেলে মিটিং করেছি। বা কোনো উনি আবার, আমি ওনাকে প্রমাণ করতে হবে, উনি বলেছেন যে আমি একটা হোটেলে এমএলএদের নিয়ে মিটিং করেছি। হোটেলের পাশে কোনো অফিসে মিটিং করেছেন? তৃণমূলের বিধায়ক, আপনি তৃণমূলের একটা বিরাট অংশের বিধায়ক, আপনার সাথে সরাসরি যোগাযোগ রাখেন, খবরের কোনো সত্যতা? দেখুন, আমি খুব অ্যাক্সেসেবল, আমার দুটো ফোনে 24,000 নাম্বার আছে, আমি এক্ষুনি দেখিয়ে দিতে পারি। তার মধ্যে উলুবেড়িয়া পূর্বে 6,000 নাম্বার আছে। আমি চেষ্টা করি মানুষের সাথে যোগাযোগ রাখার। আমি যেহেতু খুব, দেখুন আমি ট্রাভেল, যে আমার কোনো পাইলট নেই, আমার সঙ্গে একজন নিরাপত্তারক্ষী আছেন। আমি ভোটের পরদিন থেকে, রেজাল্ট বেরোনোর পরদিন থেকে নিয়মিত উলুবেড়িয়া আসছি যাচ্ছি, কোনো প্রবলেম হয়নি। আমাকে হচ্ছে, আপনি কথা বলতে দিন না, আপনি তো কথা বলতে না দিলে কী করে হবে? তা আমি উলুবেড়িয়া যাচ্ছি আসছি, তো আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি ঈদের দিন উলুবেড়িয়া চষে বেরিয়েছি, উলুবেড়িয়া বিকেলবেলা ফুটবল খেলেছি। তা আমার মানে এখন গতকাল থেকে গদ্দার বেঈমান এগুলো শুনছি, কিন্তু এটুকু বলতে পারি যে কেউ হচ্ছে চোর 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 করে কোনো কথা বলেননি আমায়, বলছে না, কোনো সমস্যা হচ্ছে না। নবান্নে যাবেন আগামীকাল? আগামীকাল তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ হাওড়া গ্রামীণের বিধায়ক নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক মিটিংয়ে যোগ দেবে। কালকে কি বিধানসভা আসবে না, আসার সম্ভাবনা আছে? নবান্ন যাওয়ার আগে আসতে পারি বা পরেও আসতে পারি। খালি হাতে? খালি হাতে হাতে না সঙ্গে কোনো রকম? এটা তো কালকের আগে বলতে পারছি না, কালকে বলতে পারবো। প্রশাসনিক মিটিং হোক। কালকে জমা দেওয়ার অপেক্ষা। কালকে বৈঠক কখন? কোন বৈঠক? প্রশাসনিক বৈঠক। তোমার প্রশাসনিক বৈঠক দুটো, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া। আমি এটুকু বলতে পারি যে আমি যে জেলা থেকে ভোটে জিতেছি, তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা সেই মিটিংয়ে আমরা বিরোধী, কিন্তু আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধিতা করব। আমরা থাকবো কাল মিটিং। ডাক পেয়েছেন কি নাকি? অবশ্যই ডাক পেয়েছি, এমনি নাকি অনাহুত হয়ে যাব নাকি মিটিং? সবাই ডাক পেয়েছেন নাকি না? প্রত্যেকে ডাক পেয়েছে, প্রত্যেকে ডাক পেয়েছে। পুলকরায় কি আসবেন? আমি পুলক রায়ের দায়িত্ব কোনোটাই নিতে পারবো না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে রথিনদা তো এখন প্রাক্তন বিধায়ক, কে বললো? রথিনদা জিতেছেন, মধ্যমগ্রাম থেকে রথিনদা জিতে এমএলএ হয়েছেন। রথিনদার সাথে দেখা করতে গেলেন কি, মানে উনি অসুস্থ বলে? আমি তো এমনি সবার সাথে যোগাযোগ রাখি, মানে আমি তোমার সাথেও যোগাযোগ থাকে, মানে আমার যখন কোনো কাজ থাকে না, শুধু প্রফেশনালিজমের জন্য। ধরো এখানে অনেকে আছেন যারা শুধু হয়তো পেশাদারি দরকারে আমায় ফোন করেন, কিন্তু তোমার সাথে পেশাদারি দরকারের বাইরেও, প্রবীরের সাথে পেশাদারি দরকারের বাইরেও আমার কথা হয়। সো আই এম অ্যান অ্যাভেলেবেল পার্সন। আমার 22টা গাড়ির কনভয় নেই, আমায় চোরপিটুনি গণপিটুনিও খেতে হয়নি, আমাকে সেন্ট্রাল ফোর্সের জন্য লিখতে হয়নি। জনগণ আমার নিরাপত্তা দেবে এই বলে গলাবাজি করে তারপর সেন্ট্রাল ফোর্সের জন্য চিঠি লিখতে হয়নি। রথিনদার কাছে আপনি যখন গতকাল গেলেন থেকে তখন অন্য বলছেন। বিধায়করা ছিল? দু একজন ছিলেন, কেন মিথ্যে কথা বলবো? বলছি গতকাল থেকে বলছেন যে তৃণমূল দলটা থাকবে না, আপনার এই বলার ভিত্তিটা কি? তৃণমূল দলটা থাকবে মানে এই যে কালচার, কর্পোরেট কালচার, এই যে একটা ডাইনাস্টিক ব্যাপার, এবং মানে যিনি এই গোটাটা নেতৃত্ব দিয়ে একটা গ্রাসরুট পার্টির একেবারে মানে, এবং সব থেকে বেশি তো আক্রান্ত নিচের তলার কর্মীরা, তো তাদের পাশে তো যেতে হবে। আপনার কনভয় কমে গেছে, কনভয় আবার বাড়বে কবে সেসব না ভেবে 26 দিন ওয়েট করার তো দরকার ছিল না। আমি তো বলছি যে আমি উলুবেড়িয়া পূর্বে উলুবেড়িয়া সরকারের চোখ রাঙানি আছে, আমার ধারণা কমে যাবে, এরপর আর মানে বেরোতেই পারবেন না। তো এই চোখ রাঙানিকে উপেক্ষা করে অনেকে আমায় বলেছেন যে গেলে সমস্যা হবে। আমি তো রেজাল্ট বেরোবার পর থেকে উলুবেড়িয়ায় কনস্ট্যান্টলি যাতায়াত করছি, এখনও বাড়ি ভাড়া দেখছি, ফাইনাল বাড়ি ভাড়াতেও বুঝছিলাম যে অনেকে বাড়ি ভাড়া দিতে ভয় পাচ্ছেন, তো আমার ধারণা ভয় কেটে যাবে। কুণাল ঘোষ বলছেন যে যদি কোনো নতুন পার্টি করেন তার প্রতীক হওয়া উচিত বালিশ, এটা কি? সে কুণাল ঘোষের জন্য আমি কুণাল ঘোষের কথার মধ্যে যাব না। কুণাল ঘোষ কী বলেছেন, কুণাল ঘোষের তাহলে আমি আজকে যাচ্ছি না, কিন্তু কুণাল ঘোষ মানে বারবার কাকে মানে ফোন করছেন, কোথায় ফোন করছেন, কেন ফোন করছেন, কি বলছেন, বা আমার আর সন্দীপনের সাথেও কুণাল ঘোষের অনেক কথা হয়েছিল। লেটস ওয়েট, আজকে সব নয় না ওপেন করলাম, করবো। কার সঙ্গে কথা বলছেন? কার সঙ্গে কথা কার বলছেন? সঙ্গে হ্যাঁ, আরে কার সঙ্গে কথা বলেছি? আমি বাংলায় বলেছি যে আমি তৃণমূল কংগ্রেস আমায় বহিষ্কার করেছেন, আমি তৃণমূল কংগ্রেসে আছি। বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা আমি তো বন্দ্যোপাধ্যায় বাংলায় কথা বলছি রফিকুল, পরিষ্কার বাংলায় বলছি, অন্য কোনো ভাষায় বলছি না। কুণাল ঘোষ কার সঙ্গে কথা বলছেন? কুণাল ঘোষ আমাদের সঙ্গে তো ক্রমাগত যোগাযোগে ছিলেন, এখন কুণাল ঘোষের জানি না হয়তো রাগটাগ হয়েছে, ঠিক আছে, কী করা যাবে, সবসময় সবাইকে খুশি করে চলা যায় না। তা আবার বললাম, আমি গদ্দার বেঈমান যাই হতে পারি,
চোট 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 শুনতে হচ্ছে না, প্রিজন ভ্যানও বাজাতে হচ্ছে, মানে প্রিজন ভ্যানের ভেতর থেকে চোট 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 শুনতে হচ্ছে না, মানে লোকে বাইরে থেকে বলছেন না আমায়। আরেকটা হচ্ছে যে আজকে যে চিঠিটা অভিষেক ব্যানার্জি জমা দিলেন বা তার তরফ থেকে যে যারা জমা দিয়ে গেলেন, সেখানে তো বাকি বিধায়কদের সমর্থনের কোনো সই লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এটা কি আপনারা আবার স্পিকারের কাছে তুলবেন? আমি চিঠিটা পড়বো আগে, তারপর সন্দীপনের সঙ্গে আগে বসে ঠিক করব কি করব। তবে এটুকু বলতে পারি যে বিমান ব্যানার্জি আর ওই বিধানসভা স্পিকারের চেয়ারে বসেন না, যার ফলে মানে ডেসপটরা যেরকম করেন আর কি, যা খুশি তাই মানে তুড়ি মেরে বলে দেবো। আর ওই যে বললাম, আপনারা আমায় জিজ্ঞাসা করেছিলেন যে আমার আর সন্দীপনেরটা জানি, আমরা মিটিংয়ে যাইনি, কারণ আমরা উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্ট্যান্ডিং ওভেশন দিতে পারবো না, সেই জন্য যাইনি, সময় নষ্ট। আর বলবেন যে টুইট দেখে নাও, কোনো মানে হয় না। থ্যাংক ইউ। 50 জনের বেশি বিধায়ক যদি আপনার সঙ্গে থাকে, তাহলে হাসের উপর ছোড়া ফুল, এই প্রত্যেকটা দাবি আমি কোনো স্পেকুলেশনে ক্যানন ফডার ফিট করতে পারবো না। ক্যাননের যে স্পেকুলেশন, আমি কাল কি হবে কাল দেখা যাবে। আপনি কি টিএমসিটাকে ঠিক করার জন্য চেষ্টা করবেন?